ভারত সত্যি ইসরায়েলকে ভালোবাসে এবং এই অনুভূতিটি একদম পারস্পরিক। Israel's dear friend. We love India. It's a marriage really made in heaven, but we're implementing it here on earth. তবে এটি কেবল তাদের ফ্যাসিবাদী নেতাদের একে অপরের প্রতি তোষামত করার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ভারতের সাধারণ মানুষের এক বিশাল অংশ আজ ইসরায়েলের ভক্ত। We have only one goal, that Israel's government give us citizenship and enlist us in their army. Everyone is telling me I want to volunteer. এমনকি মূলধারার সংবাদ মাধ্যমগুলোও Israel is fighting this war for you and me. কিন্তু প্রশ্ন হলো যে ভারত একসময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি ছিল, সেই ভারত কিভাবে আজ এক হিংস্র দখলদার কলোনির সবথেকে বড় ভক্তে পরিণত হলো? তাদের মধ্যে আসলে কি এমন মিল থাকতে পারে? দেখা যাচ্ছে যে বেশ কিছু মিল আছে এবং এটি মূলত তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে: একটি শেয়ার্ড ভিশন, একটি শেয়ার্ড স্কেপগোট বা বলির পাঠা এবং একটি শেয়ার্ড প্লেবুক। এখন প্রথম অধ্যায়ে আসা যাক। তাদের মধ্যে প্রথম যে মিলটি রয়েছে তা হলো তারা উভয়ই এক ধরনের বিভ্রান্তি বা ঘোরের মধ্যে আছে। So the thing that binds us together is our values, and the most important value is the value of democracy. তারা দাবি করে যে তাদের মিলের জায়গা হলো গণতন্ত্রের মূল্যবোধ, অথচ বাস্তবতা হলো উভয় রাষ্ট্রই আজ একটি এথনোক্রেসি বা জাতিগত রাষ্ট্র হিসেবে টিকে আছে অথবা হওয়ার স্বপ্নে বিভোর। ইসরায়েল জায়নবাদ নামক একটি বর্ণবাদী মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ফিলিস্তিন দখল ও উপনিবেশীকরণে বিশ্বাস করে। এখন কারিগরিভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হলেও একটি হিন্দু জাতীয়তাবাদী দল এবং সরকারের অধীনে তা আজ হুমকির মুখে, কারণ তারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির অধীনে গত 12 বছরে এইসব ঘটেছে। বিজেপি একটি অতি ডানপন্থী দল যা হিন্দুত্ব অনুসরণ করে, একটি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ বিশ্বাস করে। ভারতের একটি হিন্দু জাতি বা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত বলে তারা মনে প্রাণে বিশ্বাসী। হিন্দুত্ববাদীরাও একটি অখণ্ড ভারত বা বৃহত্তর ভারতে বিশ্বাস করে, ঠিক যেমন জায়নবাদীরা একটি গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করে। তাহলে আপনি এই লক্ষ্যগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? এর জন্য আপনার সুসংগঠিত সংগঠনের প্রয়োজন। এটি হলো আরএসএস, যা একটি হিন্দু জাতীয়তাবাদী আধাসামরিক গোষ্ঠী যা 1920-এর দশক থেকে বিদ্যমান এবং আজের 60 লাখেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। Early leaders such as M.S. Goldwalker admired Adolf Hitler and the Nazi movement for steps taken to ensure, quote, the purity of the race and its culture. বিজেপি আসলে এই গোষ্ঠীর রাজনৈতিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অনেক প্রাক্তন আরএসএস সদস্যই ভারতের ক্ষমতাধর রাজনীতিবিদ হয়েছেন, যেমন স্বয়ং নরেন্দ্র মোদী। ঠিক যেভাবে অনেক ইসরায়েলি নেতা তাদের শিকড় খুঁজে পান সেই জায়নবাদী মিলিশিয়াদের কাছে যারা নাকবা কার্যকর করেছিল, আরএসএসও মোটেও শান্তিবাদী নয়। তারা ভারতে বিশেষ করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে, আরও নির্দিষ্টভাবে মুসলিমদের বিরুদ্ধে সবথেকে ভয়াবহ কিছু সাম্প্রদায়িক সহিংসতা তদারকি করেছে। এটি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস এবং পরবর্তী দাঙ্গার মাধ্যমেই প্রমাণিত হয়েছিল। In just 5 hours, the domes were smashed, the press hit in order to ensure no coverage, and Muslim houses burnt to the ground. এরপর 2002 সালের গুজরাট দাঙ্গা। Murder, rape, people burnt alive. Over 1,000 people have died, and more than 100,000 have become refugees in their own land. মোদী সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে সেই সহিংসতা ঘটতে দেওয়ার অভিযোগ উঠেছিল। কেন এই গোষ্ঠীগুলো ইসলামকে এত ঘৃণা করে? কারণ একটি হিন্দু আধিপত্যবাদী সমাজ গড়তে হলে আপনার এমন একদল লোক প্রয়োজন যাদের উপর আপনি আধিপত্য বিস্তার করবেন। এটি আমাদের দ্বিতীয় কারণে নিয়ে আসে কেন ভারত ইসরায়েলকে ভালোবাসে। আসলে একই জিনিসকে ঘৃণা করার চেয়ে বেশি আর কোনো কিছুই মানুষকে কাছে টানতে পারে না। The quest for modernity, the quest for innovation is being challenged by radical Islam and its terrorist offshoots. অথবা এক্ষেত্রে একই ধর্ম। The same radical, jihadist, Islamist, terrorist thinking Israel is a victim of, we are a victim of as well. Israel is fighting this war on behalf of all of us. ভারত এবং ইসরায়েল উভয়ে নিজেদের ইসলামী সন্ত্রাসের শিকার হিসেবে উপস্থাপন করে একটি বয়ান তৈরি করেছে। ইসরায়েলের জন্য এটি হামাস এবং ফিলিস্তিনিরা, আর ভারতের জন্য এটি পাকিস্তান এবং নিজস্ব মুসলিম সংখ্যালঘু। All people are not equal. Muslims do not deserve equal rights to apply for citizenship. There is no such thing as equal rights. They are not in an equal category. और इनके 20 लाख भी मार दिया हमने तो हम भी चाहिए, हम जेल में जाने को तैयार हैं।
গত 12 বছর ধরে বিজেপির অধীনে ভারতের মুসলিমরা, বিশেষ করে দরিদ্র এবং নিম্নবর্ণের মুসলিমরা এ ধরনের ভারতের মধ্যে বসবাস করছে। মনে রাখবেন, ভারতে আজ 20 কোটি মুসলিমের বাস। কেন ইসলামকে খলনায়ক বানানো হচ্ছে তা বুঝতে আমাদের ভারতের ইতিহাসের 2টি মুহূর্তে ফিরে যেতে হবে। প্রথমটি হলো ভারতে ইসলামের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস, যা আজকের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোতে অবদান রেখেছে। কিন্তু হিন্দু জাতীয়তাবাদীরা বিষয়টিকে সেভাবে দেখে না। गुंडे जिसको बोले, मवालिक कुछ प्रकृति के लोग बोले, जिनमें संस्कार नहीं था, वह लोग आ करके एक झुंड में इकट्ठा होकर के और हमारी संस्कृति को उन्होंने बर्बाद करने का प्रयास किया। তারা ইসলামকে একটি বিদেশি এবং সহজাতভাবে সামঞ্জস্যহীন আমদানি হিসেবে দেখে, যা শত শত বছরের হিন্দু ইতিহাস ও শাসনকে ব্যাহত করেছে। এবং দ্বিতীয়ত, দেশভাগ। ব্রিটিশরা 200 বছর ধরে ভারত শাসন করেছে এবং সেই সময়ে তারা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদের আগুন জ্বালিয়েছিল। যখন তারা চলে যায়, তখন তারা এই ভূমিকে 2টি স্বাধীন দেশে বিভক্ত করার প্রস্তাব দেয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। পশ্চিমা শক্তিগুলোর ভাগ করো এবং শাসন করো নীতি এবং নিজেদের নয় এমন ভূমি ভাগাভাগি করা শুনতে খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? এই নতুন সীমানাগুলোর মধ্যে মানুষের যাতায়াতের প্রক্রিয়াটি ছিল রক্তাক্ত এবং চরম সহিংস। ধারণা করা হয় সেই দেশভাগের সময় এই দেশ থেকে সেই দেশ, সেই দেশ থেকে ওই দেশে এমন যাতায়াতে 10 থেকে 20 লাখ মানুষ মারা গেছেন। সেই থেকে এই 2 জাতি চিরস্থায়ী দ্বন্দ্বে লিপ্ত, যে দ্বন্দ্বযুদ্ধ সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে চিহ্নিত। The incident frayed already tense ties between nuclear-armed neighbours India and Pakistan. All people who are against terrorism must support Israel. In fact, we should learn from Israel and finish off the Pakistanis when they are weak. ইসরায়েলের বলির পাঠা বিশেষভাবে ইসলামী সন্ত্রাস। Israel is defending itself on 7 fronts against the enemies of civilization. অথচ ইসরায়েল হলো একটি বসতি স্থাপনকারী কলোনি, যা সেই ইহুদি ও আধিপত্যবাদী মিলিশিয়াদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আদিবাসী ফিলিস্তিনিদের সহিংসভাবে বাস্তুচ্যুত করেছিল। এবং 1948 সাল থেকে সেই সহিংসতা বন্ধ না হলেও ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে গেছে, যার ফলে হামাসের মতো আন্দোলন এবং 7ই অক্টোবরের মতো অপারেশন তৈরি হয়েছে, যাকে ইসরায়েল সন্ত্রাস হিসেবে দেখে। All civilized countries should be standing firmly by Israel's side. Weapons of destruction, these missiles, these chemical weapons. তাদের মতে আসল শত্রু হলো জঙ্গি ইসলাম, আর ফিলিস্তিন থেকে ভারত পর্যন্ত। If you take out Saddam, I guarantee you that it will have enormous positive reverberations on the region. Radical Islam is terror. The enemy is militant Islam. এই সমস্ত বলির পাঠা বানানোর বিষয়টি সে মানুষদের জন্য বাস্তব নিষ্ঠুর পরিণতি বয়ে আনে, যাদের বলির পাঠা বানানো হচ্ছে, যা আমাদের তৃতীয় কারণে নিয়ে আসে যে কেন ভারত ইসরায়েলকে এত ভালোবাসে। তাদের ওপর নিপীড়ন প্রায় একই উপায়ে কার্যকর হয়। প্রথম উপায় হলো ইতিহাস পুনর্লিখন। ভারতের পাঠ্য বই থেকে মুঘল সাম্রাজ্যের অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, শহরের নাম পরিবর্তন করা হচ্ছে এবং এমনকি তাজমহলকেও কিছু রাজনীতিবিদ হিন্দু মন্দির বলে দাবি করছেন। এই প্রক্রিয়াকে ভারতে জাফরানিকরণ বলা হয়। এটি ফিলিস্তিনের ইতিহাস এবং জনতাত্ত্বিক কাঠামোকে ইহুদিকরণ করার মতোই, যা জায়নবাদীরা কয়েক দশক ধরে চালিয়ে আসছে, যেখানে অপরাধীরা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বিদেশ থেকে আসা স্যাটেলাইটদের জায়গা দিচ্ছে। Outside her home, Nora Sublaband shouts that criminals have evicted her and given it to settlers from abroad. এবং আরও অনেক মিল রয়েছে। মুসলিমদের একটি জনতাত্ত্বিক হুমকি হিসেবে দেখা হয়। If Muslims become more than 30%, that country is in danger. এক গোষ্ঠীকে সুবিধা দিতে বৈষম্যমূলক আইন পাশ করা হচ্ছে। The state is saying you are not equal. You are maybe guests and we are not. They say it discriminates against millions of people from minorities across India, especially Muslims. এটি ভারতের লক্ষ লক্ষ সংখ্যালঘুদের সাথে সরাসরি বৈষম্য করার শামিল। বর্ণবাদী লিঞ্চ মব বা গণপিটুনি দানকারী দলগুলো দায় মুক্তি নিয়ে ঘুরে বেড়ায়। এবং মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় যাতে তাদের ভয় দেখানো যায়। Sending a bulldozer to their home and calling the home as illegal construction. তাদের ঘরবাড়িতে বুলডোজার পাঠিয়ে সেটিকে অবৈধ নির্মাণ বলা হয়। ইসরায়েল এবং ভারত উভয়ই জনসমর্থন আদায়ের জন্য ট্রমা বা পুরনো আঘাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। We must remember 26/11. উভয়ই মুসলিম এবং ফিলিস্তিনবাসীকে ঘৃণা করে। इसमें मदरसों का एक बड़ा योगदान है, कट्टरपंथियों की कारखाने हैं। अदृश्य लव जिहाद का आतंकवाद हमारी लाखों बहन बेटियों की जिंदगी को बर्बाद कर चुका है।
আর উভয় দেশই এমন আক্রমণাত্মক ঘৃণা ছড়ানোর মতো গান এবং মুভিকে বেশ ডাকঢোল বাজিয়ে প্রচার করে। नजर उठाए जो उनको हम ठोका कर हिंदुस्तान मुल्लो जाओ पाकिस्तान। এবং সবশেষে রয়েছে কাশ্মীর, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যা ভারত এবং পাকিস্তান উভয়ই দখল করে রেখেছে। ঠিক অধিকৃত পশ্চিম তীরের মতো কাশ্মীরও চরমভাবে সামরিকীকৃত এবং যে কোনো প্রতিরোধকে সহিংসতার মাধ্যমে সেখানে মোকাবেলা করে ভারত সরকার। This is the moment when an Indian security vehicle crushes a Kashmiri protester. And reports say 3,000 have been arrested, many from their homes and some without charge. জনসংখ্যার অধিকাংশ মুসলিম হলেও ভারত সরকার সেখানে বসতি তৈরির কথা বিবেচনা করছে, যা হিন্দুদের সেখানে যাওয়ার সুযোগ করে দেবে, যা এর পূর্বে একটি আর্টিকেল দ্বারা সংরক্ষিত ছিল। Because we already have a model in the world. If the Israeli people can do it, we can also do it. I think we should just যে মডেলটি কাশ্মীরে ব্যবহার করা হচ্ছে তার প্রেসক্রিপশন ইসরায়েল থেকে এসেছে। ফিলিস্তিনি ভূমিতে কেবল ইহুদিদের জন্য বসতি তৈরি করে জনতাত্ত্বিক বাস্তবতা বদলে দেওয়ার যে প্রচেষ্টা ইসরায়েল করছে, আজ তাই বাস্তবায়নের চেষ্টা কাশ্মীরে করে যাচ্ছে ভারত সরকার। এমনকি তাদের নিপীড়নের সরঞ্জামগুলোও একে অপরের সাথে মিলে যায়। ভারত হলো ইসরায়েলের সামরিক সরঞ্জাম বা মিলিটারি ওয়েপন কেনার সবথেকে বড় ক্রেতা। ইসরায়েল আসলে কাশ্মীরে মোতায়েন করা ভারতীয় স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দিয়েছে এবং ইসরায়েলি প্রযুক্তি যা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজরদারি করে তা এখন কাশ্মীরিদের ট্র্যাক করছে। নিপীড়নের এই পদ্ধতিগুলো কেবল একই রকম নয়, তারা একে অপরের সাথে সরাসরি সংযুক্ত। কিন্তু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক সবসময় এমন ছিলই না। আসলে ভারত জাতিসংঘে ইসরায়েল সৃষ্টির বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং পিএলওকে ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি ছিল। কিন্তু এই সরে আসা শুরু হয় 90-এর দশকে, যখন ভারত তার অর্থনীতিকে উদারীকরণ করতে চায় এবং পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে চায়। তার মানে ছিল ফিলিস্তিনি ইস্যুতে ক্রমশ নিরপেক্ষ হওয়া। এরপর 1999 সালে একটি বড় মোড় আসে, যখন কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে জরুরি অস্ত্র সরবরাহ করে এবং তখন থেকেই সম্পর্ক আরও উষ্ণ হতে থাকে। এই পুরো সময় জুড়ে যে জনতা তাদের নেতাদের চারপাশে জড়ো হচ্ছিল, তারাই নিজেরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছিল, আর নেতারা নিজেদের সাথে এক অপরের সম্পর্ক ভালো করে বিলিয়ন বিলিয়ন ডলারের ডিল ট্র্যাক করছিল। When the online outlet News Laundry analyzed debates across 7 major news channels earlier this year, it found that the number of programs tackling economic problems were minimal. Communal issues, Hindu versus Muslim debates, controversies dominate the output. And certain terms get thrown in, like jihad, and then applied to whatever grievances Indians may have. আরও অনেক বেশি দেশ আজ বর্ণবাদী ফ্যাসিবাদী সরকার দ্বারা শাসিত হচ্ছে, তাই ইসরায়েলের প্রতি ভারতের ভালোবাসাকে তার একটি অংশ হিসেবেই দেখা যায়। কিন্তু এটি কেবল মোদি বা নেতানিয়াহুর চেয়েও অনেক বড়। এটি তাদের অনেক আগে থেকেই শুরু হয়েছিল এবং এমন মতাদর্শের মাধ্যমে যা একজন মানুষকে শয়তান হিসেবে তুলে ধরে অন্যান্য উপনিবেশবাদ এবং ফ্যাসিবাদকে বৈধতা দেয়। ক্ষমতার এই কাঠামোগুলো কেবল যারা পরিচালনা করে তাদের এবং তাদের সেই রক্তপিপাসু যুদ্ধযন্ত্র বা ওয়ার মেশিন ছাড়া আর কারো উপকারে আসে না। একটি যুদ্ধযন্ত্র যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার এবং লক্ষ লক্ষ মানুষের জীবন। এই ডকুমেন্টারিতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।